আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু ইংলিশ প্ল্যানেট। ইংলিশ প্ল্যানেটের পক্ষ থেকে আমি খালিদ সাইফুল্লাহ আছি আপনাদের সাথে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আমাদের টপিক হচ্ছে ক্লজ আইডেন্টিফিকেশন বা ক্লজ নির্ণয়। ক্লজ আইডেন্টিফিকেশন নিয়ে চাকরির পরীক্ষা, বিসিএস পরীক্ষা বা ইউনিভার্সিটি অ্যাডমিশনের পরীক্ষায় অনেক বেশি পরিমাণে প্রশ্ন আসে, অর্থাৎ এই পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক ক্যান্ডিডেটদের কাছে এই ক্লজ আইডেন্টিফিকেশনটাকে এতটাই কঠিন মনে হয় যেন এটা করোনা ভাইরাস থেকেও মারাত্মক। তাই আজকে আপনাদের জন্য এই ক্লজ আইডেন্টিফিকেশন নামক ভাইরাসের জন্য এক কার্যকরী ভ্যাকসিন নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের টপিক নিয়ে, ক্লজ আইডেন্টিফিকেশন। প্রথমে আমরা জেনে নেই ক্লজ কি। আমরা একটা ছোট্ট ডেফিনিশন এখানে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে একটা সাবজেক্ট ও একটা ফাইনাইট ভার্ব যার মধ্যে থাকে তাকে ক্লজ বলে। তাহলে দুইটা জিনিসকে আমরা এখানে হাইলাইট করলাম, একটা হচ্ছে সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে ফাইনাইট ভার্বটা আবার কি জিনিস। তো ফাইনাইট ভার্ব হচ্ছে তিনটা জিনিস বাদ দিয়ে বাকি যা আছে, বাকি যত ভার্ব আছে সব ভার্বগুলি হচ্ছে ফাইনাইট ভার্ব। কিভাবে দেখুন, ভার্বের সাথে আইএনজি, V3 অথবা 2+V1 এই তিন ধরনের ভার্ব বাদ দিয়ে বাকি যত ভার্ব আছে সব ভার্বগুলোকেই ফাইনাইট ভার্ব বলা হয়। ধরুন আমরা যদি বলি যে হি গোজ টু স্কুল, এখানে গোজ যখন বললাম, এই যে একটা গো একটা ভার্ব বা গোজ একটা ভার্ব হলো, এটা তো ভার্বের সাথে আইএনজি না, বা এটা V3 না, বা এটা 2+V1 না, তাহলে এটা একটা ফাইনাইট ভার্ব। কিন্তু যদি বলা হতো গোয়িং দেয়ার আই স হিম, এই যে বাক্য শুরু বললাম গোয়িং দেয়ার, এখানে গোয়িং বললাম, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে শুরু করলাম, এই আইএনজি যুক্ত অংশটা কিন্তু ফাইনাইট ভার্ব নয়। তাহলে এবার আমরা কয়েকটা উদাহরণ দিয়ে দেখে নিই যে ক্লজ আমরা চিনতে পারি কিনা। দেখুন আমরা প্রথমে যে সেন্টেন্সটা ব্যবহার করলাম, হি ইজ আ স্টুডেন্ট, এখানে হি একটা সাবজেক্ট এবং ইজ হচ্ছে একটা ভার্ব, যেটা ফাইনাইট ভার্ব, কারণ এটা আইএনজি যুক্ত নয়, V3 নয় বা 2+V1 নয়। তাহলে ইজ একটা ভার্ব, হি হচ্ছে একটা সাবজেক্ট, সাবজেক্ট আর ভার্ব নিয়ে যে অংশটা গঠিত হলো সেটা হচ্ছে একটা ক্লজ। তাহলে আমরা বলতে পারি হি ইজ আ স্টুডেন্ট একটা ক্লজ। আবার পরের বাক্যটাতে আমরা যদি দেখতে চাই, হি কলস, ইফ হি কলস আই উইল গো, এই যেখানে ইফ হি কলস, এখানে হি একটা সাবজেক্ট, কলস একটা ভার্ব এবং এটা ফাইনাইট ভার্ব। আই উইল গো এবারও সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব পেয়ে গেলাম। তাহলে আমরা বুঝতেই পারতেছি যে আমাদের এখানে দুইটা সাবজেক্ট এবং দুইটা ফাইনাইট ভার্ব আছে। প্রথম ইফ হি কলস এই অংশ পর্যন্ত তাহলে একটা ক্লজ, আই উইল গো এখানে আরো একটা ক্লজ। মনে রাখতে হবে একটা বাক্য একটা ক্লজ দিয়ে গঠিত হতে পারে, আবার একটা বাক্য একাধিক ক্লজে গঠিত হতে পারে। আমরা পরের বাক্যটাতে দেখি, আই নো হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, আই সাবজেক্ট নো ভার্ব, তাহলে আই নো একটা ক্লজ হয়ে যায়। এবং হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, এখানে হু সাবজেক্ট হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস পুরো অংশটা মিলে আবার একটা ক্লজ আমরা বলতে পারি, কারণ হু সাবজেক্ট এবং হ্যাজ ব্রোকেন, এখানে আমরা আবার ফাইনাইট ভার্ব পেয়ে গেছি। গোয়িং দেয়ার, এখানে গোয়িং দেয়ার এই অংশটুকু যদি আমরা আলাদা করে দেখতে চাই, আমরা বুঝতেই পারবো যে এখানে গোয়িংটা হচ্ছে ফাইনাইট ভার্ব নয়। তাহলে এই অংশটুকুকে আমরা ফাইনাইট বা গোয়িং দেয়ার এই অংশটুকুকে আমরা ক্লজ বলতে পারি না, কিন্তু পরের যে অংশটা আছে আই স হিম, এই অংশটাকে কিন্তু আমরা ক্লজ বলতে পারি এবং এটা একটা ক্লজ। তারপরে 5 নাম্বারটা যদি আমরা দেখি, হি টোল্ড, সাবজেক্ট এবং ভার্ব পেয়ে গেছি, তাহলে এটা একটা ক্লজ। দ্যাট হি উড কাম, এখানেও সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব পেয়ে গেছি, তাহলে এটা একটা ক্লজ। তাহলে আমরা ক্লজ কি সেটা জেনে নিলাম। এবার আসুন আমরা জেনে নেই ক্লজ কত প্রকার। ক্লজ কত প্রকার? ক্লজ হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল, একটা সাবঅর্ডিনেট, আর 3 নাম্বার হচ্ছে কোঅর্ডিনেট। তাহলে আমরা একটু জেনে রাখা দরকার, প্রিন্সিপাল ক্লজের আরো দুইটা নাম আছে, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজ, আর সাবঅর্ডিনেট ক্লজের আরেকটা নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এখন কোনটা কোন ক্লজ, একটা ক্লজ দেওয়ার পরে সেটা প্রিন্সিপাল নাকি সাবঅর্ডিনেট নাকি কোঅর্ডিনেট, এটা আমরা কিভাবে নির্ণয় করব? পরীক্ষায় এভাবে প্রশ্ন আসবে যে একটা ক্লজ দেওয়ার পরে সেই ক্লজটা আন্ডারলাইন করে দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসবে এটা কি প্রিন্সিপাল নাকি সাবঅর্ডিনেট নাকি কোঅর্ডিনেট। এখন আমরা কিভাবে সেটা যাচাই করব, কিভাবে সেটা বুঝবো যে কোনটা প্রিন্সিপাল, কোনটা সাবঅর্ডিনেট এবং কোনটা কোঅর্ডিনেট? তাহলে দেখুন আমরা নিচে এই ক্লজ আইডেন্টিফিকেশনের জন্য উপায় বলে দিলাম।
প্রিন্সিপাল ক্লজ হচ্ছে সেটাই যার আগে কোনো ক্লজ লিঙ্কার থাকে না। মনে রাখতে হবে একটা বাক্যে যদি দুইটা বা তার চেয়ে বেশি ক্লজ থাকে, একাধিক ক্লজ থাকলেই একটা ক্লজ লিঙ্কার থাকতে হবে। একটা বা তার একটার বেশি যদি ক্লজ একটা বাক্যে থাকে তাহলে সেখানে মাঝখানে আমরা লিঙ্কার ব্যবহার করব। তো সেই লিঙ্কার আছে দুই ধরনের, একটা হচ্ছে সাবঅর্ডিনেট লিঙ্কার, একটা হচ্ছে কোঅর্ডিনেট লিঙ্কার। তো আমরা জেনে নেই তাহলে সেটা হচ্ছে যে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে সেটাই যে ক্লজটার আগে কোনো লিঙ্কার থাকে না, আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে সেটাই যে ক্লজটার আগে একটা সাবঅর্ডিনেট লিঙ্কার থাকে, আর কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে যার আগে একটা কোঅর্ডিনেট লিঙ্কার থাকে। এখন অনেকের হয়তো প্রশ্ন জাগতে পারে সাবঅর্ডিনেট লিঙ্কার বা কোঅর্ডিনেট লিঙ্কার এগুলো কি, আমরা দিয়েই দিলাম। সাবঅর্ডিনেট লিঙ্কার হচ্ছে WH word, that, so that, in order that, as though, as soon as, if, as if, though, although, even though, since, while, unless, lest, till বা until এগুলো হচ্ছে সাবঅর্ডিনেট লিঙ্কার্স। এবং কোঅর্ডিনেট লিঙ্কার্স হচ্ছে এগুলো and, but, were, so, yet, else, otherwise এগুলো হচ্ছে কোঅর্ডিনেট লিঙ্কার্স। এখন তাহলে আমরা উদাহরণ দিয়ে দেখে নিতে পারি যে আমরা এখন ক্লজ নির্ণয় করতে পারি কিনা। দেখুন আমরা এখানে চারটা বাক্য দিলাম আলাদা আলাদা করে। তো প্রথম বাক্যটা আমরা যদি দেখি হি কেম হিয়ার ইয়েস্টারডে, এই বাক্যের মধ্যে আমরা দেখি এই বাক্যের মধ্যে হি হচ্ছে সাবজেক্ট, কেম হচ্ছে ভার্ব, এবং একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব আছে। আর কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব নাই, তাহলে পুরো অংশটা হচ্ছে একটা ক্লজ। কিন্তু এই ক্লজটা কি ক্লজ আমরা দেখতেই পাচ্ছি, এই যে ক্লজটার আগে কোনো সাবঅর্ডিনেট বা কোঅর্ডিনেট কোনো লিঙ্কারই নাই, তাহলে এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ। আমরা পিসি দিয়ে প্রিন্সিপাল ক্লজ বুঝিয়েছি। 2 নাম্বার, দো হি ওয়াজ ইল হি কেম হিয়ার, এই বাক্যটাতে আমরা দেখতে পাচ্ছি হি ওয়াজ সাবজেক্ট ভার্ব একটা পেয়ে গেছি, আবার হি কেম আরও একটা সাবজেক্ট ভার্ব, তাই আমরা বুঝতেই পারতেছি এখানে দুইটা ক্লজ আছে আলাদা আলাদা করে। তো এই দুইটা ক্লজ এর মধ্যে প্রথম অংশটা আমরা যদি দেখি দো হি ওয়াজ ইল, এই ক্লজের শুরুতে আমরা দেখতে পাচ্ছি দো আছে, যে দোটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট লিঙ্কার। আমরা সাবঅর্ডিনেট লিঙ্কারের তালিকায় গেলে দেখতে পাবো দো আছে সাবঅর্ডিনেট লিঙ্কারের মধ্যে, তাহলে এই ক্লজটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। এবং পরের যে সেন্টেন্সটা আছে, পরের যে ক্লজটা আছে আমরা দেখতে পাচ্ছি হি কেম হিয়ার, এটা একটা ক্লজ এবং এর ইমিডিয়েট আগে কিন্তু আমরা কোনো লিঙ্কার দেখতে পাচ্ছি না, তাহলে এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে একই বাক্যে একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে। যে বাক্যে সাবঅর্ডিনেট ক্লজ থাকবে সে বাক্যে একটা প্রিন্সিপাল ক্লজ থাকতেই হয়। 3 নাম্বার সেন্টেন্সটা আমরা যদি দেখি আই উইল গো, আমরা বুঝতেই পারতেছি এই পর্যন্ত একটা ক্লজ, সাবজেক্ট এবং ভার্ব আছে। when you will finish the job, তো ইউ সাবজেক্ট উইল ফিনিশ দ্য জব, এখানে আবারও একটা ক্লজ পেয়ে গেছি আমরা, তাহলে এই অংশটা আরও একটা ক্লজ। এখন আমরা যদি দেখি আই উইল গো, এই ক্লজটার আগে কোনো লিঙ্কার আছে কিনা, না কোনো লিঙ্কার নাই, তাই এই ক্লজটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ। কিন্তু when you will finish the job, এখানে এই ক্লজটার শুরুতে একটা লিঙ্কার আছে, এই লিঙ্কারটা কিন্তু একটা সাবঅর্ডিনেট লিঙ্কার, অর্থাৎ WH ওয়ার্ড। when কিন্তু একটা WH ওয়ার্ড মানে হচ্ছে যে প্রশ্নগুলো, যে শব্দগুলো দিয়ে প্রশ্ন করা হয় সেগুলো হচ্ছে WH ওয়ার্ড। তো আমরা দেখি সাবঅর্ডিনেট লিঙ্কারের মধ্যে কিন্তু WH ওয়ার্ড আছে। তো এখান থেকে তাহলে আমরা যেহেতু এই ক্লজটার আগে একটা সাবঅর্ডিনেট লিঙ্কার পেয়ে গেছি, সেহেতু এই ক্লজটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। 4 নাম্বার, এই বাক্যটাতে আমরা দেখতে পাচ্ছি হি কল্ড সাবজেক্ট একটা ভার্ব এবং এখানে পেয়ে গেছি, আর পরে হচ্ছে ইউ ডিড নট কাম, এখানে দুইটা ক্লজ আছে, আমরা শেষটাকে আন্ডারলাইন করে দিলাম যেটা কি ক্লজ। দেখুন ইউ ডিড নট কাম, এই যে আমরা ক্লজটা দেখলাম, এই ক্লজটার আগে আমরা একটা লিঙ্কার পাইছি, সেটা হচ্ছে বাট। আর বাট কোন লিঙ্কার? কোঅর্ডিনেট লিঙ্কার। তাহলে আমরা এই ক্লজটাকে যদি আইডেন্টিফাই করতে চাই কি ক্লজ, তাহলে এটা হচ্ছে একটা কোঅর্ডিনেট ক্লজ। তো আমরা তাহলে ক্লজ কত প্রকার জেনে নিলাম। এবার আমরা আসি, মনে রাখতে হবে ক্লজ যে 3 প্রকার দেখলাম আমরা, প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট এবং কোঅর্ডিনেট, এর মধ্যে প্রিন্সিপাল এবং কোঅর্ডিনেটের কোনো প্রকারভেদ না হলেও সাবঅর্ডিনেট আবার 3 প্রকার। তো সাবঅর্ডিনেট 3 প্রকার কি কি? একটা হচ্ছে নাউন ক্লজ, যার আরেকটা নাম হচ্ছে নমিনাল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, যার আরেকটা নাম হচ্ছে রিলেটিভ ক্লজ, এবং অ্যাডভার্বিয়াল ক্লজ, যার অ্যাডভার্বিয়াল ক্লজের আর কোনো নাম নাই। আচ্ছা, তো এবার আমরা আসি যে এই ক্লজগুলোকে কিভাবে নির্ণয় করব। মনে রাখতে হবে এটা কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট। আগে আমরা যখন প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট এবং কোঅর্ডিনেট এই ক্লজগুলো নির্ণয় করতে শিখছিলাম, এটা যতটা না পরীক্ষায় আসে তার থেকে বেশি পরীক্ষা আসে একটা ক্লজ নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। সো আমরা সেই ব্যাপারটাতে আসি। এখন আমরা একটা ক্লজ দেখে কিভাবে চিনবো এটাকে নাউন ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ। তার জন্য সবচেয়ে বড় উপায় হচ্ছে
আমরা সাবঅর্ডিনেট নির্ণয়ের যে উপায়টা আমরা দেখতে পাচ্ছি, সাবঅর্ডিনেট ক্লজ নির্ণয়ের জন্য দুইটা জিনিস আমরা প্রথমে খেয়াল করব। একটা হচ্ছে আমরা দেখে আসছি সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে সাবঅর্ডিনেট ক্লজ লিঙ্কার যেগুলো ছিল তার মধ্যে WH ওয়ার্ড, দ্যাট এছাড়াও আরও অনেক লিঙ্কার ছিল, কিন্তু WH ওয়ার্ড এবং দ্যাটটাকে আমরা স্পেশালি ধরে নিলাম যে WH ওয়ার্ড এবং দ্যাট দিয়ে যুক্ত যদি কোনো লিঙ্কার থেকে থাকে সে তার জন্য আলাদা সিস্টেম, আর WH ওয়ার্ড বা দ্যাট ছাড়া অন্য লিঙ্কার যদি হয় তাহলে তার জন্য আলাদা সিস্টেম। প্রথমে আমরা দেখে নিই WH ওয়ার্ড বা দ্যাট ছাড়া অন্য কোনো লিঙ্কার যদি কোনো ক্লজের আগে থাকে তাহলে সেটাকে কি আমরা সেটাকে আমরা কোন ক্লজ বলবো, নাউন বলবো, অ্যাডজেক্টিভ বলবো নাকি অ্যাডভার্বিয়াল বলবো। আমরা দেখতে পাচ্ছি দুইটা অপশন, দুইটা বলতে পারি আমরা, হয় সেটাকে অ্যাডভার্বিয়াল বলতে পারি, না হয় সেটাকে নাউন বলতে পারি। তবে নাউন হতে গেলে অবশ্যই সেই ক্লজটা আস্ক এই ভার্বটার পরে হতে হবে। ভালো করে বুঝি আবার, WH ওয়ার্ড অথবা দ্যাট ছাড়া অন্য লিঙ্কার হলে অধিকাংশ ক্ষেত্রেই তা অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। শুধু একটা ক্ষেত্রে যদি আস্কের পরে হয়ে থাকে সেই ক্লজটা, তাহলে সেক্ষেত্রে ওটা নাউন ক্লজ ধরবো। আমরা উদাহরণ দেখলে আর একটু স্পষ্ট বুঝতে পারবো। দেখুন এখানে কয়েকটা উদাহরণ আমরা দেখতেছি। হি উইল কাম ইফ ইউ ইনভাইট হিম। এখানে আমরা যদি, যেহেতু পরীক্ষায় কিন্তু একটা ক্লজকে আন্ডারলাইন করে দেওয়া থাকবে যে এই অংশটা কোন ক্লজ। ধরুন পরীক্ষায় প্রশ্ন আসলো ইফ ইউ ইনভাইট হিম, এই অংশটাকে আন্ডারলাইন করে দেওয়া হলো। এখন আমরা দেখতে পাচ্ছি এই অংশের শুরুতে কিন্তু ইফ আছে একটা লিঙ্কার, যার WH ওয়ার্ডও না আবার দ্যাটও না। তাহলে আমরা যে দেখছিলাম WH ওয়ার্ড অথবা দ্যাট ছাড়া অন্য লিঙ্কার হলে সেটাকে কি হিসেবে চিন্তা করব, সেটাকে নর্মালি আমরা অ্যাডভার্বিয়াল হিসেবে চিন্তা করব, একান্ত যদি তার আগে আস্ক না থাকে। দেখুন তো আমরা এই যে ক্লজটা নির্ণয় করলাম, এই যে ক্লজটা আন্ডারলাইন করা আছে, এই ক্লজটা আমরা দেখতে পাচ্ছি এখানে ইফ একটা লিঙ্কার আছে যা WH ওয়ার্ড অথবা দ্যাট না এবং এর আগে আস্ক নাই, তাহলে এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। পরের সেন্টেন্সটাতে যদি আমরা আসি, আমরা যদি দো হি ইজ পোর এই অংশটাকে মার্ক করে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে শুরুতে আছে দো, যা WH ওয়ার্ড অথবা দ্যাট না, অন্য কোনো লিঙ্কার, এবং এটা সাবঅর্ডিনেট লিঙ্কার। তো সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে এটা তাহলে কোন ক্লজ হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ। তারপরে আমরা আসি, হি আস্কড মি ইফ ইউ উড গো। এখানে আমরা যদি ইফ ইউ উড গো এই অংশটাকে আন্ডারলাইন করে দিই, তো এই অংশটা কোন ক্লজ নির্ণয় করব কিভাবে? এখানেও WH ওয়ার্ড নাই অথবা দ্যাট নাই, তাহলে এটা হয় অ্যাডভার্বিয়াল হবে না হয় নাউন হবে। এখন নাউন না অ্যাডভার্বিয়াল তা বোঝার জন্য খেয়াল করতে হবে তার আগে আস্ক আছে কিনা। আমরা দেখতেই পাচ্ছি এই ক্লজটার আগে কিন্তু আস্ক শব্দটা আছে, যেটা পাস্ট ফর্মে আছে। তো এই আস্ক শব্দটা যেহেতু আছে, সেহেতু এখানে এই ক্লজটাকে আমরা এখন নাউন ক্লজ বলবো। তাহলে আমরা দেখে নিলাম WH ওয়ার্ড অথবা দ্যাট ছাড়া অন্য লিঙ্কার হলে সেই ক্লজটা কিভাবে নির্ণয় করব। পরবর্তীতে আমরা আসি WH ওয়ার্ড অথবা দ্যাট দিয়ে যুক্ত যে ক্লজ সেগুলোকে কিভাবে নির্ণয় করব। বলে রাখা ভালো, WH ওয়ার্ড অথবা দ্যাট দিয়ে যুক্ত হলে সেটা নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব তিনটার যে কোনোটাই হতে পারে। সেক্ষেত্রে আমাদের ভিন্নভাবে চিন্তা করতে হবে যে সেটা নাউন হলো নাকি অ্যাডজেক্টিভ হলো নাকি অ্যাডভার্বিয়াল হলো। আসুন আমরা এবার জেনে নিই, যদি WH ওয়ার্ড অথবা দ্যাট দিয়ে যুক্ত ক্লজ হয় সেক্ষেত্রে আমরা কি করব। সেক্ষেত্রে আমাদের জন্য একটা ম্যাজিক উপায় আছে, সেটা হচ্ছে ধরুন আমাদের এখানে তিনটা আলাদা আলাদা মেশিন আছে, তিনটা আলাদা আলাদা ইঞ্জিন আছে। তো আমরা দেখুন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার তিনটা আলাদা আলাদা মেশিন দেখলাম আমরা এখান থেকে। তো তিনটা আলাদা আলাদা মেশিনে কিছু বাটন সেট করা আছে। ধরুন 1 নাম্বার মেশিনে বাটন আছে কি টিভি, বি ভার্ব, আস্ক অর টেল প্লাস অবজেক্ট, প্রেপোজিশন, অ্যাডজেক্টিভ, আরও আছে একটা ভার্ব। তো এই ভার্বটা আছে শেষের দিকে একটা বাটন, আর 1 এর আগে দেখেন 1 নাম্বার শুরুতে কয়েকটা বাটন আছে এবং শেষে একটা বাটন আছে, সেটা হচ্ছে ভার্ব। 2 নম্বরে আমরা কয়েকটা বাটন দেখতে পাচ্ছি, নাউন এবং প্রোনাউন। 3 নম্বরে আমরা একটা বাটন দেখতে পাচ্ছি ইনট্রানজিটিভ ভার্ব, INTV, ওটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আমরা এগুলো নিয়ে আলোচনা করবো, ইনট্রানজিটিভ ভার্ব কি আর ট্রানজিটিভ ভার্ব কি। দেখুন এবার আমরা কি করব, ধরুন আপনি এই যে কোনো একটা ইঞ্জিন থেকে, ধরেন আপনি 2 নাম্বার ইঞ্জিনে 2টা বাটন আছে, যে কোনো একটা বাটনে ক্লিক করলেন, ধরুন নাউনের উপরে ক্লিক করলেন, তাহলে আপনার এই মনিটরে, আমার এই মনিটরে এখন যদি নাউনের উপরে ক্লিক করেন তাহলে 2 নাম্বার মেশিন থেকে একটা ফলাফল আসবে। 2 নাম্বার মেশিন থেকে ফলাফল আসলে দেখুন 1 নাম্বার মেশিন থেকে যদি 1 নাম্বার মেশিনের কোনো বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই মনিটরে ফলাফল আসবে নাউন। 2 নাম্বার মেশিনের কোনো বাটনে আমরা ক্লিক করলে মেশিনে ফলাফল আসবে অ্যাডজেক্টিভ। 3 নাম্বার মেশিনের কোনো বাটনে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের মেশিনে ফলাফল আসবে অ্যাডভার্ব। তো তার আগে একটু বলে রাখা ভালো, ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্বের সন্দেহটা আগে দূর করে নিই। টিভি, যেটাকে আমি ট্রানজিটিভ ভার্ব বলার জন্য টিভিটাকে সংক্ষেপে লিখলাম,
ট্রানজিটিভ ভার্বটা কি? আবার দেখুন ইনট্রানজিটিভ ভার্ব আলাদা একটা দিয়ে দিছি। আমি এখানে একটা উপায় দিয়েও দিছি, সেটা হচ্ছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করা যায়, যেটা যে ভার্বটাকে, সেই ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর যে ভার্বটাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করা যায় না সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এখন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। ধরুন ইট মানে হচ্ছে খাওয়া। আমি একজনকে প্রশ্ন করলাম তুমি কি খাও বা তুমি কাকে খাও। তুমি কাকে খাও প্রশ্নটার উত্তর হচ্ছে না, যদিও বা এরকম প্রশ্ন করা যায়, এটা ঠিক হবে না। কিন্তু তুমি কি খাও এই প্রশ্নটা অবশ্যই হয়। তাহলে এই প্রশ্ন যেহেতু করা যায়, এই যে ইট শব্দটা দিয়ে যেহেতু কি বা কাকে দিয়ে প্রশ্ন করা যায়, সেহেতু এটা একটা ট্রানজিটিভ ভার্ব। এবার আসুন ইনট্রানজিটিভ ভার্ব কি বা কাকে দিয়ে যাকে প্রশ্ন করা যায় না। ধরুন আমি একটা ভার্ব ধরলাম যাওয়া। এখন একজনকে প্রশ্ন করলাম তুমি কি যাও বা তুমি কাকে যাও। এরকম প্রশ্ন কি আদৌ করছেন কোনোদিন জীবনে? এরকম প্রশ্ন হয় না। তাই গো শব্দটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব। যাই হোক, তাহলে আমরা এবার আমাদের আলোচনায় আসি। আমরা কয়েকটা উদাহরণ নিলাম, দিয়ে আমরা এই প্রশ্নগুলো এবার উত্তর করব। দেখুন আমরা এখানে 9টা প্রশ্ন সেট করলাম আলাদা আলাদা করে। এই 9টা প্রশ্ন কোনটা কোন ক্লজ আমরা সেটা এবার যাচাই করব। প্রথম যেটা দেখুন, ইট ইজ হি হু ব্রোক দ্য গ্লাস। এবার কিভাবে আমরা ক্লজ নির্ণয় করব? প্রথম কথা হচ্ছে ক্লজ যেটা নির্ণয় করতে বলা হবে সেটা কিন্তু আন্ডারলাইন করা থাকবে বা সেটা বিশেষভাবে মার্ক করা থাকবে। তাহলে সেই অংশটা ওখানে কি লেখা আছে আমাদের অত দরকার নাই। হু ব্রোক দ্য গ্লাস এই ক্লজটা কি ক্লজ তা নির্ণয় করতে হবে, কিন্তু ওর মধ্যে কি লেখা আছে আমাদের তা দরকার নাই। আমরা কি চিন্তা করব, এটার আগে বা পরে কি আছে। দেখুন এটার আগে কি আছে, পরে তো কিছু নাই, পরে ফুল স্টপ। আগে কি আছে? আগে হচ্ছে হি আছে। আমরা কি বলতে পারবো হি আসলে কি? হি হচ্ছে একটা প্রোনাউন। দেখুন তো এই প্রোনাউন উপরের 3টা মেশিনের কোন মেশিনে আছে? দেখুন তো 2 নাম্বার মেশিনে কিন্তু প্রোনাউন নামক একটা বাটন আছে আমাদের। তাহলে আমরা এই প্রোনাউন বাটনে ক্লিক করলাম। আর প্রোনাউন বাটনে ক্লিক যখন করলাম তখন আমরা 2 নাম্বার মেশিন থেকে যেহেতু আমরা আউটপুট নিচ্ছি বা 2 নাম্বার মেশিনের বাটনে যেহেতু ক্লিক করছি, তাহলে আমাদের মনিটরে ফলাফল আসবে কি? 2 নাম্বার মেশিনের বাটনে ক্লিক করলে মনিটরে ফলাফল আসবে অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের এই ক্লজটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ, নির্ণয় হয়ে গেল। খুব সহজ ব্যাপার। আবার দেখি 2 নাম্বারটা দেখি, ইট ইজ গুড দ্যাট হি হ্যাজ গন। দেখুন তো এই ক্লজের মধ্যে কি আছে তা আমাদের দেখার দরকার নেই, কিন্তু আগে পরে কি আছে সেটা দেখব। দেখুন তো আগে আছে কি? গুড। গুড শব্দটা কি আসলে? এই যে গুড শব্দটা যদি আমরা মার্ক করে বলি যে এটা আসলে কি, তাহলে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ইঞ্জিন সবকটা ইঞ্জিনের মধ্যে আমরা দেখি গুড শব্দটা আমরা জানি একটা অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে 1 নাম্বার ইঞ্জিনে আমরা দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ নামে একটা বাটন আছে। তাহলে আমরা অ্যাডজেক্টিভের উপর ক্লিক করলাম, ফলাফল আসবে 1 নাম্বার মেশিন থেকে। আর 1 নাম্বার মেশিন থেকে ফলাফল আসা মানে ফলাফলটা হচ্ছে নাউন। তারপরে আমরা আসি, ধরুন হচ্ছে 3 নাম্বারটা আমরা দেখলাম, ইউ ক্যান গো ওয়্যার ইউ লাইক। এখন ইউ ক্যান গো ওয়্যার ইউ লাইক এর মধ্যে আমরা ওয়্যার ইউ লাইকটা আমরা আইডেন্টিফাই করব, নির্ণয় করব এটা কি ক্লজ। তো ওয়্যার ইউ লাইকটা এখানে ভিতরে কি লেখা আছে আমাদের দেখার দরকার নেই। দেখি আমরা আগে বা পরে। পরে কিছু নাই, আগে আছে গো। গো হচ্ছে একটা ভার্ব আমরা জানি, কিন্তু সেই ভার্বটা কি ভার্ব একটু খেয়াল করতে হবে। এটা কি ভার্ব থাকলে সেটা কি ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব সেটা একটু যাচাই করে নিতে হবে। দেখুন তাহলে আমরা এই যে গো যেটা মার্ক করলাম সেই গোটা আসলে কি ভার্ব, এটা কি ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব? দেখুন গো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, কারণ একে কি বা কাকে দিয়ে প্রশ্ন করা যায় না। সে কি যায় বা সে কাকে যায়, তুমি কি যাও বা তুমি কাকে যাও এই প্রশ্ন করা যায় না। সেহেতু আমরা 3 নাম্বার মেশিনের ইনট্রানজিটিভ ভার্বের উপরে ক্লিক করতে পারি। তো ইনট্রানজিটিভ ভার্বের উপর যখন ক্লিক করলাম, যেহেতু আমাদের 3 নাম্বার ইঞ্জিন থেকে আমাদের ফলাফল আসছে, তাহলে আমাদের ফলাফল আসবে হচ্ছে অ্যাডভার্বিয়াল। এবার আসুন, তাহলে আমরা এই যে 3 নাম্বার যে ক্লজটা আমরা যাচাই করে ফেলাম, এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। 4 নাম্বারটাতে আসি এবার, আই টোল্ড হিম হাউ আই ডিড ইট। এখন হাউ আই ডিড ইট এটা কি ক্লজ তা নির্ণয় করার জন্য আমরা আগে পরে দেখব। আগে আছে হিম। তো আমরা বুঝতে পারতেছি হিম হচ্ছে একটা প্রোনাউন। এখন একটু প্রশ্ন জাগতে পারে, আচ্ছা হি যদি প্রোনাউন হয় তাহলে তো আমাদের 2 নাম্বার ইঞ্জিনে চলে যাওয়ার কথা, তাই নয় কি? কিন্তু আসলে এখানে আরেকটা জিনিস একটু খেয়াল করতে হবে। দেখুন 1 নাম্বার ইঞ্জিনে আমাদের আছে আস্ক বা টেল, তারপরে হচ্ছে অবজেক্ট। এখন এই হিমটা যখন একটা প্রোনাউন থাকবে, প্রোনাউনটা শুধু না দেখে আমরা প্রোনাউনটার আগে একটু দেখবো যে কি আছে প্রোনাউনটার আগে। সবসময় খেয়াল করতে হবে যে এই প্রোনাউনটার আগে কি আছে। দেখুন প্রোনাউনটার আগে আছে কি? টোল্ড হিম। তাহলে টোল্ড হচ্ছে টেলের পাস্ট। দেখুন তো আমাদের 1 নাম্বার ইঞ্জিনে দেখুন টোল মানে টেল আছে, তারপরে অবজেক্ট। দেখুন তো ওইটাতে মেলে কিনা।
হ্যাঁ, এখানে মিলে যাচ্ছে। তো এখানে একটু খেয়াল রাখতে হবে যেন আমরা এটা 2 নাম্বারের সাথে গুলিয়ে না ফেলি। 2 নাম্বারেও প্রোনাউন আছে, এখানেও প্রোনাউন আছে, কিন্তু 2 নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে যে ওই প্রোনাউনটা কিন্তু তার আগে কোনো আস্ক বা টেল নাই, কিন্তু এটার আগে কিন্তু আস্ক বা টেল আছে। তাহলে এটা হলো, তাহলে এটা আমাদের 1 নাম্বার ইঞ্জিনের, এবং তাহলে আমাদের আউটপুট বা ফলাফল হচ্ছে নাউন। তাহলে এটা একটা নাউন ক্লজ। তাহলে আমরা এটা দেখে নিলাম। এবার আমরা আসি আমাদের পরের বাক্যটাতে, দিস ইজ হোয়াট আই নো। এখানে আমাদের ক্লজটার আগে কি আছে? ক্লজটার আগে আছে ইজ, আর ইজ কি? একটা বি ভার্ব। দেখুন তো বি ভার্ব কোথায় আছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো হচ্ছে বি ভার্ব, তাই না? তো বি ভার্বটা দেখুন আমাদের 1 নাম্বার ইঞ্জিনে আছে, 1 নাম্বার মেশিনে আছে। 1 নাম্বার মেশিনে বি ভার্বের উপর আমরা এই বাটনে ক্লিক করলাম, এই বাটনে প্রেস করলাম, বাটনে প্রেস করলে আমাদের ফলাফল আসতেছে নাউন। তাহলে এই ক্লজটা হচ্ছে একটা নাউন ক্লজ। আসুন এবার আমরা পরের যে ক্লজটা সেটাতে দেখি। আই বট অ্যান আমব্রেলা। আমি একটা ছাতা কিনেছিলাম, উইচ ওয়াজ রেড, যেটা ছিল লাল। দেখুন উইচ ওয়াজ রেড, এই অংশটুকু আমরা নির্ণয় করব। এটার আগে কি আছে আমরা সেটা দেখব, পরে কিছু নাই। আগে আছে আমব্রেলা। আমব্রেলা শব্দটা কি? এটা একটা নাউন, তাই না? এই আমব্রেলা শব্দটা হচ্ছে একটা নাউন। আর যদি নাউন হয় তাহলে আমাদের 2 নাম্বার ইঞ্জিনে চলে যাবে। 2 নাম্বার ইঞ্জিনে নাউন, নাউন মানে হচ্ছে, তাহলে আমরা 2 নাম্বার ইঞ্জিনে ক্লিক করলাম, মানে আমাদের ফলাফল হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের এই যে ক্লজটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ। এবার আসুন 7 নাম্বারটাতে। 7 নাম্বার যে বাক্যটা আমরা দেখলাম, সেই 7 নাম্বার বাক্যটার মধ্যে দেখুন হোয়াট হি হ্যাজ কাম, এই অংশটুকু আমাদের নির্ণয় করতে হবে। আই নো ফর হোয়াট হি হ্যাজ কাম, এই ক্লজটার মধ্যে এই বাক্যটার মধ্যে হোয়াট হি হ্যাজ কাম, এই অংশটুকু আমরা নির্ণয় করব। এই অংশটুকু আমরা যদি খেয়াল করি দেখুন ফর হচ্ছে, এটার আগে আছে ফর, আর ফর কি? একটা প্রিপোজিশন। আর প্রিপোজিশনটা কত নাম্বার ইঞ্জিনে আছে? দেখুন 1 নাম্বার ইঞ্জিনে আমরা পাচ্ছি প্রিপোজিশন বাটনের উপরে ক্লিক করলাম, ফলাফল আসতেছে নাউন। তাহলে এটা একটা নাউন ক্লজ। তারপর আমরা 8 নাম্বার কোশ্চেনে আসি, 8 নাম্বার সেন্টেন্সটাতে আসি। 8 নাম্বার সেন্টেন্সটা কি? আই স হোয়াট হি ওয়াজ ডুইং। এখানে হোয়াট হি ওয়াজ ডুইং এই অংশটার আগে আছে স। স শব্দটা কি? একটা ভার্ব। আমরা এটা বুঝতে পারছি, সি এর পাস্ট হচ্ছে স। তাহলে স শব্দটা হচ্ছে একটা ভার্ব। আর এই ভার্বটা কি ভার্ব? ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? আমি কি দেখেছিলাম, আমি কাকে দেখেছিলাম, বা তুমি কি দেখেছিলে, তুমি কাকে দেখেছিলে, এরকম প্রশ্ন করা সম্ভব। তাই এটা ট্রানজিটিভ ভার্ব। আর ট্রানজিটিভ ভার্ব যদি হয়ে থাকে তাহলে আমরা 1 নাম্বার ইঞ্জিনের টিভি ট্রানজিটিভ ভার্বের উপরে ক্লিক করলাম, ফলাফল আসতেছে নাউন। আর আমাদের তাহলে এই ক্লজটা হয়ে যাচ্ছে নাউন ক্লজ। লাস্ট সেন্টেন্সটা, হোয়াট আই নিউ ওয়াজ নট কারেক্ট। দেখুন এখানে আমাদের শুরুতে যে ক্লজটা আছে এটা নির্ণয় করতে হবে। এটার আগে কিছু নাই, কিন্তু পরে আছে কি? ওয়াজ। আচ্ছা ওয়াজ কি? এই ওয়াজটা হচ্ছে, আমরা জানি ওয়াজ হচ্ছে একটা ভার্ব। তো দেখুন তো কোন ইঞ্জিনে শেষের বাটন বা পরের বাটন আছে ভার্ব? 1 নাম্বার ইঞ্জিনের পরের বাটন আছে দেখেন ভার্ব। তাহলে ভার্ব যেহেতু আছে পরের বাটনে, তাহলে আমরা এই ভার্বের উপর ক্লিক করলাম, তাহলে ফলাফল আসতেছে নাউন। তাহলে এই ক্লজটা একটা নাউন ক্লজ। তাহলে আমরা বুঝেই গেলাম যে কিভাবে ক্লজ নির্ণয় করতে হয়, খুব সহজেই। তার মানে আমরা এতটুকু চিন্তা করব যে একটা ক্লজ আছে, সেই ক্লজটার আগে কি আছে, পরে কি আছে, এতটুকু দেখলেই ক্লজ নির্ণয় করা যায়, খুব বেশি চিন্তা করা লাগে না। তো আমরা এই ক্লজ নির্ণয়ের পরে আমরা কয়েকটা প্র্যাকটিস দেখে নিতে পারি। আপনাদের জন্য কয়েকটা প্র্যাকটিস রেখে দিলাম, আপনারা এই প্র্যাকটিসগুলো নিজেরা করে আমাদের কমেন্ট বক্সে উত্তর জানাবেন। তো প্র্যাকটিসের জন্য 10টা সেন্টেন্স এখানে দিয়ে দিলাম, তার মধ্যে প্রথমটা আমি একটু করে দেখাই, প্রথমটাতে একটু সমস্যা থাকতে পারে, সেটা আমি একটু করে দেখাই। দেখুন তো প্রথম যে ক্লজটা আছে হুইচ হ্যাজ এ ব্রোকেন হ্যান্ডেল। এই ক্লজটা নির্ণয় করতে হবে। ক্লজটার আগে আছে আমব্রেলা, যেটা হচ্ছে একটা নাউন, আর পরে আছে ইজ, যেটা হচ্ছে একটা ভার্ব। এখন আমরা একটু ভিডিও যদি পিছনে নিয়ে গিয়ে আপনারা দেখতে চান তো দেখতে পারবেন যে 1 নাম্বার ইঞ্জিনে কিন্তু নাউন আছে ক্লজের আগে, 2 নাম্বার ইঞ্জিনে কিন্তু ক্লজের আগে নাউন আছে, 1 নাম্বার ইঞ্জিনে ক্লজের আছে যে ক্লজের পরে ভার্ব থাকবে। তাহলে এখানে কিন্তু দুইটাই হয়ে যায়, 1 নাম্বার এবং 2 নাম্বার দুইটাই হয়ে যায়। মনে রাখবেন যখন দুইটার মধ্যে কনফিউশন হচ্ছে যেটা 1 নাম্বার নাকি 2 নাম্বার, মানে হচ্ছে এটা অ্যাডজেক্টিভ ক্লজ নাকি নাউন ক্লজ, সেক্ষেত্রে এটাকে আর নাউন ক্লজ ধরবেন না, সেটাকে অ্যাডজেক্টিভ ক্লজই ধরবেন। এই জন্য এই ক্লজটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ। বাকি যে সেন্টেন্সগুলো আছে সেগুলো আপনারা নিজেরাই করে নেবেন, করে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো ডিয়ার লার্নার্স, আমরা আমাদের ক্লাস এই পর্যন্ত শেষ করতে যাব। আমাদের ইংলিশ প্ল্যানেটের পক্ষ থেকে অনলাইন অফলাইন বিসিএস জব, অনলাইন অফলাইনে বিসিএস জব এবং ইউনিভার্সিটি অ্যাডমিশনের ইংলিশ, স্পোকেন ইংলিশ, এসএসসি এবং এসএসসি ইংলিশ, আইএলটিএস ইত্যাদি কোর্সে ভর্তি চলতেছে। উপরোক্ত যে কোনো
কোর্স যদি আপনারা নিতে চান তাহলে আমাদের নম্বরে যোগাযোগ করবেন। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, কমেন্ট দিয়ে আমাদেরকে জানাবেন। আরও কী কী জানতে চান, আরও কোন কোন ক্লাস আপনাদের প্রয়োজন সেগুলো আমাদেরকে জানাবেন কমেন্ট করে, তাহলে আমরা সেই ক্লাসগুলো নেওয়ার ব্যবস্থা করব। এবং আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন এবং এগুলোকে বেশি বেশি শেয়ার করবেন। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।